ফ্রি ফায়ারের মডারেটররা আদৌ কি ফ্রি ফায়ার গেমটার সোর্স কোড বিক্রি করে কিনা সে সম্পর্কে আজকে আমরা জানবো এবং সম্পূর্ণ প্রমাণ সহকারে এই ভিডিওতে আমরা উপস্থাপন করব। শুধু এই বিষয়ে কথা বলবো এমনটা না, ফ্রি ফায়ার গেমটা কিভাবে কাজ করে, এটার লজিক কি এবং এখানে কিভাবে চিটাররা এন্ট্রি করতেছে এই সম্পর্কে বিস্তারিত কথা বলবো, এবং কি ফ্রি ফায়ারের অ্যাডমিন ও মডারেটরদের কাছে আদৌ এই গেমটার সোর্স কোড আছে কিনা সেই সম্পর্কে আমরা কথা বলবো এবং প্রমাণ উপস্থাপন করব। আমরা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি অনেকে ক্লেম করতেছে যে অ্যাডমিন বা মডারেটররা এই গেমটার সোর্স কোড চিটারদের কাছে সেল করতেছে এবং তারা এই গেমটার মধ্যে বিভিন্ন রকমের সিট বা প্যানেল এগুলো নিয়ে এন্ট্রি করতেছে। তো এই সকল বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং বিভিন্ন রকমের প্রমাণ উপস্থাপন করব। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আমরা প্রথমে কথা বলবো ফ্রি ফায়ারটা কিভাবে কাজ করে, এটার লজিক কি, এটার কোডিং গুলো কিভাবে কাজ করে। এইটা জানার পর আমরা যখন কথা বলবো এই গেমটাতে কিভাবে লেয়ার প্যানেল বা বিভিন্ন রকম প্যানেল ইউজ করতেছে ওনারা, এটা ডেভেলপমেন্ট করতেছে, এটা কিভাবে করতেছে বা কিভাবে কাজ করতেছে বিস্তারিত আমরা জানতে পারবো। প্রথমে আমরা দেখি এখানে একটা 3D মডেল আছে। এই 3D মডেলগুলো বেসিক্যালি তৈরি করা হয় বিভিন্ন রকমের ব্লেন্ডার দিয়ে। এগুলো তৈরি করার পর এরপর আসে অ্যানিমেশন। অ্যানিমেশনটা কি? দেখো, আমরা যখন ইমোট দেই তখন কিন্তু এই ক্যারেক্টারটা হাত নাড়াচ্ছে, সামনে যাচ্ছে, পিছনে যাচ্ছে, লাফ দিচ্ছে, এগুলো হলো অ্যানিমেশন। অ্যানিমেশন কমপ্লিট করার পর আমাদেরকে করতে হবে কি গেম কোড। গেম কোড কি করে? আমরা যদি কোডিং করে এখানে লিখে দেই, যেমন আপনি ইমোট বাটনে ক্লিক করলেন, ইমোট বাটনে ক্লিক করার পর কোন ইমোটটা দিবে বা কোন ইমোটটা সিলেক্ট করলে অ্যানিমেশনটা কি করবে, মানে অ্যানিমেশন বলতে ইমোটটা আর কি, ক্যারেক্টারটা কি সামনে যাবে না পিছনে যাবে নাকি লাফ দেবে, এটা ডিপেন্ড করে। তোমরা তো জানোই যে এখানে আমরা যদি রোজ ইমোট দেই তাহলে এখানে হাঁটু গেড়ে এখানে রোজ দিচ্ছে, তো এইটাও কিন্তু একটা অ্যানিমেশন। গেম কোডের মাধ্যমে এইটা হাঁটু গেড়ে এই ফুলটা দিচ্ছে, মানে গেম কোড ওটাকে বলছে যে তোমাকে এখন হাঁটু গেড়ে ফুল দিতে হবে, বাস গেম কোডটা ওনাকে ইনস্ট্রাকশন দিল, ওই ইমোটটা ওইভাবে কাজ করলো। তো এখন এই যে তিনটা জিনিস, 3D মডেল, 3D মডেলটা হলো একটা বডি তৈরি হলো, অ্যানিমেশন মানে হলো যেমন ইমোট, তারপর হলো দৌড় দেওয়া, লাফ দেওয়া, ঘর থেকে বের হওয়া, এই জিনিসগুলো হলো অ্যানিমেশন। এখন এগুলো কখন হয়? যখন গেম কোডের মাধ্যমে ডেভেলপাররা সেট করে দেয় যে দৌড়ের বাটনে, মানে আমরা রান বাটনে ক্লিক করলে ক্যারেক্টারটা সামনে দৌড় দিবে, আবার যদি আমরা স্টপ বাটনে ক্লিক করি, স্টপ বলতে আর কি কোনো রকম জয়স্টিকে টান দেই তাহলে ক্যারেক্টারটা ঘুরবে, তারপর হলো জাম্পে ক্লিক করলে লাফ দিবে, এই জিনিসটা হয় গেম কোডের মাধ্যমে। দেখো এখানে আমি এই যে এত রকমের বক বক করলাম, 3D মডেল, অ্যানিমেশন, গেম কোড, এগুলো কেন বলেছি? এগুলো বলার কারণ হলো এই যে প্যানেল গুলো ইউজ করতেছে, এই প্যানেল গুলো কিভাবে কাজ করতেছে, আদৌ কি এটার জন্য সোর্স কোড দরকার, অ্যাডমিনরা কি দায়ী নাকি মডারেটর দায়ী, এইটা বের করার জন্য তোমাদেরকে আগে এটা জানতে হবে, এই জন্য আমি এটা বলতেছি। এই যে এখানে 3D মডেলটা দেখতেছো, এখানে দেখো একটা মানুষের সম্পূর্ণ একটা বডি টেক্সচার, এখানে মাথা আছে, হাত আছে, বডি আছে, পা আছে। এখন দেখো মাথাটা আলাদা, হাত আলাদা, বডি আলাদা, পা আলাদা, যাতে এটা সুন্দর মতো হাঁটতে পারে, দৌড়াতে পারে, লাফ দিতে পারে। এই জন্য মূলত যারা 3D ডিজাইনার আছে, মানে এই ফ্রি ফায়ার কোম্পানি 3D ডিজাইনার, ওনারা এটাকে আলাদা আলাদা ভাবে তৈরি করছে। এই বডি পার্ট গুলো আলাদা আলাদা ভাবে তৈরি করে গেম কোডের সাথে অ্যাড করে দিছে যে বডিতে যদি কোনো রকম অ্যামো লাগে তাহলে ড্যামেজ পড়বে 30, মাথায় যদি কোনো রকম অ্যামো লাগে, অ্যামো বলতে আমি এখানে ডাইরেক্ট ওয়ার্ডটা বলতেছি না বিকজ এই ভিডিওটাতে না হলে রিস্ট্রিকশন চলে আসবে। তো মাথায় যেমন একটা অ্যামো লাগলে ওখানে একটু বেশি ড্যামেজ আসবে, তো এরকম ভাবে গেম কোডের মাধ্যমে ডিসাইড করা হয় এই বডির কোন প্লেসে কোন অ্যামোটা লাগলে, গেম কোডের মাধ্যমে ডিসাইড করে এই বডির কোন জায়গায় কোন অ্যামোটা লাগলে, কোন গানের অ্যামোটা লাগলে কত ড্যামেজ আসবে, এই ডিসিশন গুলো নেয় গেম কোড। এখন আসি সর্বশেষ যে অংশ, সেটা হলো সার্ভার লজিক। সার্ভার লজিক কি? যেমন একটা ম্যাপে কতটা প্লেয়ার আসছে, কোন প্লেয়ারটা কোন প্লেয়ারের হাতে কিল হয়েছে, তারপর হলো কোন প্লেয়ারটা কোথায় আছে, মানে প্লেয়ারটা তোমার ম্যাপের আশেপাশে আসলো কিনা, তোমার কাছাকাছি আসলো কিনা, এই ইনফরমেশন, তারপর ম্যাচটা কয় মিনিট চলবে, কয় মিনিট পর এই ম্যাচটা ভুইয়া দিবে, এই জিনিসগুলো কিন্তু ডিপেন্ড করে সার্ভার লজিকের উপর। সার্ভার লজিকটা আগে থেকে ডিসাইড করা থাকে এবং কি এই সার্ভার লজিকটা প্রতি ম্যাচের জন্য আলাদা আলাদা হয়ে থাকে। এখন যাই মেন কথায় যে এখানে কিভাবে লেয়ার প্যানেল কাজ করে। লেয়ার প্যানেলটা কি? দেখো আমি এখানে আরেকটা ইমেজ দেখাচ্ছি। দেখো
এই ইমেজের মধ্যে প্রথম নামটা কি? র্যাম। র্যাম থেকে হলো গেম ডাটা, এরপর হলো গেম প্রসেস, এরপর হলো ইনজেক্টেড লেয়ার, তারপর হলো ইএসপি এমবট। এই যে অনেক হিজিবিজি জিনিসগুলো আছে, এগুলো কিন্তু তোমরা সহজে বুঝবা না, তো আমি বুঝিয়ে দিচ্ছি। গেমটা রান করার পর আমাদের যে ইনফরমেশন গুলো কালেক্ট হয় সেটা র্যামের মধ্যে কালেক্ট হয়। আমি ওইটাও লিখে দিয়েছি যে র্যামের কাজটা কি, র্যামে কি কি ইনফরমেশন থাকে, এই জিনিসগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই জিনিসগুলো যখন র্যাম কালেক্ট করে তখন কি করে, চিটার যারা আছে ওনারা কোনো একটা C++ কোডের মাধ্যমে, যেটাকে বলা হয় আর কি ইনজেক্টেড লেয়ার, এই ইনজেক্টেড লেয়ারের মাধ্যমে র্যাম থেকে বিভিন্ন ইনফরমেশন চুরি করে ওই ইনফরমেশন গুলোকে এই ইনজেক্টেড লেয়ারের মাধ্যমে পরিবর্তন করে দেয়। যেমন গেমের সিস্টেম হলো যে গেম ক্যারেক্টারটা সুন্দরভাবে চলবে, কিন্তু ইনজেক্টেড লেয়ারের কাজ হলো যে এই ক্যারেক্টারটা অনেক স্পিডে দৌড় দিবে। তারপরে হলো গেমের লজিক হলো, গেমের ডাটা হলো বা গেমের সিস্টেমটা হলো, এখানে হেডশট, বডির এই যে বডির 3টা পার্ট দেখালাম, 4টা পার্ট, যখন তোমার অ্যামোটা মাথায় লাগবে তখন গিয়ে হেডশট পড়বে, তাই না? কিন্তু এখানে ইনজেক্টেড লেয়ার কি করে, ওই শুধু হেডটাকে ডিটেক্ট করে, তুমি যেখানে ফায়ার করো না কেন সেই অ্যামোটা গিয়ে ওই এনিমির মাথায় লাগে, যার কারণে এইটা ওয়ান কাইন্ড অফ এইমবট, আমরা যেটাকে এইমবট বলি। এখন তোমরা নতুন একটা জিনিসের সাথে পরিচিত হও, এটার নাম হলো হিটবক্স। আমরা যখন একটা ক্যারেক্টারকে দেখি স্বাভাবিক সুন্দরভাবে ওটা চলতেছে, ইমোট দিচ্ছে, রান করতেছে, এটার পিছনে কিন্তু অনেক লজিক আছে। এখন এই যে হিটবক্সটা দেখতেছো, এই ক্যারেক্টারটা আমাদের ফ্রি ফায়ারের যে ক্যারেক্টার গুলো আছে এগুলোর কিন্তু আসল রূপ হলো এইটা কিন্তু ডেভেলপাররা কোডিং এর মাধ্যমে, এই যে এখানে যে 3D মডেলটা দেখতেছো, মানে হিটবক্সটা দেখতেছো, এই জিনিসটাকে কিন্তু ডেভেলপাররা 3D মডেলটাকে কোডিং এর মাধ্যমে অ্যাড করছে। অ্যাড করার কারণেই মূলত এই ক্যারেক্টারটা হাত নাড়াচ্ছে, পা নাড়াচ্ছে, সবকিছু আমাদের ইনস্ট্রাকশনের মাধ্যমে হচ্ছে। তো যারা চিটার আছে তারা কি করে, এই যে ইনজেক্টেড লেয়ার, এই লেয়ারের মাধ্যমে এই ক্যারেক্টারটার যে হেড পজিশন আছে, মাথাটা আছে, এটাকে ডিটেক্ট করে। এটাকে ডিটেক্ট করার পর যখন গেমটা চালু হয়, চালু হওয়ার সাথে সাথে মাথার মধ্যে একটা লাইনের মতো যুক্ত হয়ে যায়। এইভাবে যতটা ক্যারেক্টার একটা গেমের মধ্যে ঢুকে, প্রত্যেকটা ক্যারেক্টারের মাথায় একটা লাইন যুক্ত হয়ে যায়, যেটাকে আমরা ওই যে লোকেশন পেয়ে যায় ওই চিটাররা। এই জিনিসটা মূলত এইভাবে হয়ে থাকে। এটা কিন্তু গেমের ভিতরের কোনো চিট না, এটা কিন্তু গেমের উপরে এই চিটটা করা হচ্ছে। তো এখানে কিন্তু সোর্স কোড কোনোভাবে দায়ী না। দেখো, আমি কিন্তু দুইটা ব্যাপার ক্লিয়ার করেছি, একটা হলো এইমবট, আরেকটা হলো যে মাথার উপর লাইন থাকে, লোকেশন পেয়ে যায়, এই জিনিসটা। এখন 3 নাম্বার ব্যাপারটা হলো এই যে গাড়ি নিয়ে উঠতেছে, এই গাড়ি নিয়ে কিভাবে উড়ে, এই যে আমি বললাম না ইনজেক্টেড লেয়ারের কথা, এই ইনজেক্টেড লেয়ারের মাধ্যমে গেমের সম্পূর্ণ লজিকটাকে নষ্ট করে দেয়। মানে হলো গেমটা যেখানে সুন্দর মতো চলবে সেখানে এই জিনিসটাকে নিজের মতো কন্ট্রোল করার নামই হলো ইনজেক্টেড লেয়ার। এই জিনিসটা কিন্তু ওই যে আমি বললাম C++ কোডের মাধ্যমে এটা করে দেন এটা রিলিজ করা হয় এবং এটাই সিটাররা ইউজ করে। তো যখন এই ইনজেক্টেড লেয়ারটা তোমার মোবাইলে ইউজ করা হবে, ইনজেক্টেড লেয়ার ইউজ করার পর এখানে কোনো রকম গেমের লজিক কাজ করবে না। তুমি যদি চাও যে গাড়ি উড়বে, হ্যাঁ উড়বে। তুমি যদি চাও প্রত্যেকটা ঘর গায়েব হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। কেননা গাড়িনা কিন্তু নিজেদের থেকে এটা কন্ট্রোল করতে পারে না, ওনারা কিন্তু এই ম্যাপটা তোমাদের কন্ট্রোলে দিয়ে দিয়েছে, এটা কিন্তু গাড়িনার আন্ডারে নেই। গাড়িনা শুধুমাত্র এই ম্যাচটা শেষ হওয়ার পর তুমি যে গাড়ি নিয়ে উড়লা, এই করলা, সে করলা, এগুলো সব কিন্তু পরবর্তীতে প্রেম চেক করলে বা কোনো রকম রিপোর্ট পড়লে ওইটা চেক করতে পারে, অথবা তাদের এন্টিসিড সিস্টেম যেটা আছে ওইটা যদি এটা ডিটেক্ট করতে পারে। এখন দেখো, এখন কিন্তু এআই এর যুগ, এখন তারা অবশ্যই গেমের মধ্যে যদি এআই ইনজেক্ট করতে পারে, প্রত্যেকটা ফ্রেম এটা ডিটেক্ট করতে পারে, মানে প্রত্যেকটা ম্যাচের প্রত্যেকটা ফ্রেম ডিটেক্ট করে, তাহলে কিন্তু অবশ্যই হ্যাকার মুক্ত এই গেম প্লে আমরা করতে পারবো। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ফ্রেম যদি গারিনা কোম্পানি চেক করতে যায় তাহলে কিন্তু তাদের যে সার্ভার আছে এই সার্ভারের মধ্যে হিউজ লোড পড়বে, যার কারণে আমাদের ডিভাইসও গরম হয়ে যেতে পারে এবং ডিভাইসের উপর হিউজ ল্যাগিং বা এরকম ফিল হতে পারে। তো এই জন্য মূলত ফ্রেম বাই ফ্রেম চেক করে না, যার কারণে দেখা যায় হ্যাকাররা 1 দিন 2 দিন 10 দিন বেঁচে থাকতে পারে, মানে আইডি নিয়ে বেঁচে থাকতে পারে। এরপর যখন রিপোর্ট পড়ে গারিনা এটা চেক করলে ওনারা ব্যান হয়, এবং কি তাদের যে এন্টি চিট সিস্টেম এটাকে কিন্তু তারা হার্ড করতে পারে না, বিকজ এইটাকে যত হার্ড করবে আমাদেরই অসুবিধা। আমাদের কেন অসুবিধা সেটাও এক্সপ্লেন করে বলে দেই। এখানে দেখো, প্রত্যেকটা ম্যাচে যদি ফ্রেম বাই ফ্রেম চেক করে এই এন্টি চিট সিস্টেমে,
তাহলে কিন্তু এফপিএস মানে ফ্রেম পার সেকেন্ড এটা কিন্তু এই গেমের জন্য হিউজ লাগবে। যেখানে 60 এফপিএস দিয়ে আমরা খেলতে পারি সেখানে কিন্তু হয়তো 120 এফপিএস লাগবে। তখন গিয়ে আমাদেরকে ভালো র্যাম অথবা ভালো এফপিএস ওয়ালা মোবাইল কিনতে হবে। আমরা লো ডিভাইসে কিন্তু এই গেমটা খেলতে পারবো না, তখন আমাদের জন্য অসুবিধা। এই জন্য মূলত এই গেমটা ইউজার ফ্রেন্ডলি অথবা প্লেয়ার ফ্রেন্ডলি করার জন্য এন্টি সিট সিস্টেমটাকে তারা কিন্তু হার্ড করতেছে না। তো এই জায়গা থেকে আমরা কিন্তু কনসিডার করতে হবে, হয়তো আমাদের ম্যাচে চিটার পড়তেছে, আমরা রিপোর্ট দেব। এইটার যদি সমাধান হয় অবশ্যই ইনপিউসার সমাধান হবে যখন তারা তাদের যে সিস্টেমটাকে এটা আপগ্রেডেশন করবে। বাট আমাদেরকে মাথায় রাখতে হবে এই আপগ্রেডেশনের পিছনে কিন্তু আমাদেরকে একটা সমস্যা পেস করতেই হবে। এখন হলো আমাদের সর্বশেষ ব্যাপার, সেটা হলো ওয়ালের এই পাশ থেকে ওই পাশে চলে যায়। এখন দেখো বর্তমানে কিন্তু এই দুই রকমের লাস্ট একটা চিটারের কথা বললাম না আসমানে উড়ে, ওই একটা চিটার, আর একটা হলো এই ওয়ালের এই পাশ থেকে ওই পাশে চলে যায়। এই চিটারগুলো একটু কম পাওয়া যায়, কেননা গ্যারিনা কিন্তু তাদের যে এন্টি সিট সিস্টেম এটাকে কিন্তু হার্ড করছে, যার কারণে এরকম চিটারগুলো খুব কমই আসে ম্যাচে। তো অবশ্যই ইন ফিউচার এগুলো আস্তে আস্তে সমাধান হবে। তবে এটা মাথায় রেখো, যত বড় কোম্পানি হোক না কেন গেমের, যেমন জিটিএ অনেক বড় কোম্পানি, অনেক বড় গেম কোম্পানি, তারা কিন্তু তাদের গেমেরও কোনো সমাধান করতে পারেনি। এই জিনিসগুলো রিসলভ হবে, তবে এই জিনিসগুলো ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা সমস্যা ফেস করতেছি। আরেকটা ব্যাপার আমরা সবচেয়ে বেশি শুনি সেটা হলো যে ইমুলেটরে নাকি সবচেয়ে বেশি চিটার পাওয়া যায়। কেন ইমুলেটরে সবচেয়ে বেশি চিটার পাওয়া যায়? দেখো, প্রথম কথা হলো আমরা যখন ইমুলেটরে মোবাইল গেমটাকে খেলার একটা অ্যাক্সেস নিয়ে নেই পিসিতে, তখন কিন্তু এই যে ইমুলেটরটা, এই ইমুলেটরের ভিতরে কিন্তু আমরা ইনজেক্টর ইউজ করতে পারি। এখন আমি কিন্তু আমার স্ক্রিনে কিছু ChatGPT-র স্ক্রিনশট অ্যাড করে দেব, আমি নিজের মুখে বলতেছি না, এখানে ChatGPT নিজেই বলতেছে। এই ইমুলেটরের ভিতরে কিন্তু ইনজেক্টর লেয়ারটা ইন্টিগ্রেশন করা যায়। এই ইন্টিগ্রেশন করার পর আমরা যখন গেমে ঢুকবো তখন কিন্তু ওই যে উপরে মাথার উপরে একটা লাইন থাকবে, এরপর হলো ইনজেক্টর লেয়ার অনুযায়ী তুমি গাড়ি উড়াইবা নাকি ওয়াল ছেদ করে এক পাশ থেকে অন্য পাশে যাইবা, এটা ডিপেন্ড করবে ইনজেক্টর লেয়ারের উপর। তো এই জন্য মূলত ইমুলেটরে সবচেয়ে বেশি পাওয়া যায় চিটার, এবং ইমুলেটরে এটা সহজ ইনজেক্ট করা, যার কারণে পিসি লেভেলে বেশি আর কি পাওয়া যাচ্ছে চিটার। তো এটা হলো আর কি বর্তমান সময়ের আপডেট খবর যে ইমুলেটরে নাকি সবচেয়ে বেশি চিটার পাওয়া যায়। আমি যেটা ব্যাখ্যা করলাম এই কারণে মূলত ইমুলেটরে সবচেয়ে বেশি চিটার পাওয়া যাচ্ছে। তো আমরা প্রথমে ব্যাখ্যা করলাম যে ফ্রি ফায়ার গেমটা কিভাবে কাজ করে, দ্বিতীয়ত হলো কিভাবে মাথা ডিটেক্ট করে হেডশট মারে, মাথার উপর লাইন কিভাবে লাগিয়ে লোকেশন ট্র্যাক করে, তারপর হলো ওয়ালের এই পাশ থেকে ওই পাশে কিভাবে যায় চিট করে, তারপর হলো এখানে যে উঠতেছে আকাশে উড়ে এটা কিভাবে করে, এগুলো সব কিছু নিয়ে আমি ব্যাখ্যা করছি। এখন সর্বশেষ যে টপিক সেটা হলো ফ্রি ফায়ার অ্যাডমিন বা মডারেটরের কাছে সোর্স কোড থাকে কিনা। এখন দেখো, এখানে আমরা যতগুলো ইনফরমেশন দিয়েছি প্রত্যেকটা ইনফরমেশনের বেস হলো একজন ডেভেলপার। এই ডেভেলপার যদি C++ কোডটা না করতো, তিনি যদি এই গেমটা নষ্ট করার উদ্দেশ্যে এই ইনজেক্টেড লেয়ারটা তৈরি না করতো, তাহলে কিন্তু এখানে কোনো রকম চিটার, কোনো রকম মানে জাদুকর এক কথায় ওনারা কিন্তু এখানে আসতো না। তো অবশ্যই আমরা যারা অ্যাডমিন মডারেটর ওনাদেরকে দোষ দিচ্ছি, আসলে ওনাদের কাছে সোর্স কোড থাকেই না। তুমি অবাক হবা কি কারণে, এটারও প্রমাণ দিচ্ছি। দেখো, একটা গেম কোম্পানি তারা কিন্তু নিজেদের সোর্স কোড বাংলাদেশের একটা পার্সনের কাছে শেয়ার করবে, তিনি কিন্তু একজন অ্যাডমিন বা মডারেটর হতেই পারে। এই সোর্স কোড দিয়ে এই অ্যাডমিন কিন্তু আরো কিছু ডেভেলপার এটার পিছনে লাগিয়ে আরো বড় বা আরো বেটার একটা গেম তৈরি করতে পারে। তো তিনি সেটা না করে 500-1000 টাকায় তোমার মনে হয় সেল করবে এই সোর্স কোডটা, বা 10,000-15,000 টাকায় সেল করবে এই সোর্স কোডটা? মোটেও না, ওনাদের কাছে কোনো রকম সোর্স কোড দেওয়া হয় না। আমি ডেভেলপমেন্টের কিছু কাজ জানি, আমি যতটুকু জানি আমি এটা জাস্ট প্রেডিক্ট করতেছি যে যখন কোনো কান্ট্রিতে সার্ভার দেওয়া হয়, ওই সার্ভারের অ্যাডমিনদেরকে বা মডারেটরদেরকে কোনো একটা প্যানেল দেওয়া হয়, অ্যাডমিন প্যানেলের মতো একটা প্যানেল দেওয়া হয়। সেই অ্যাডমিন প্যানেল থেকে তারা ব্যানার, তারপরে বিভিন্ন রকমের ইভেন্ট অথবা কোনো প্লেয়ারকে ব্যান করা, কোনো প্লেয়ারের ইনফরমেশন চেঞ্জ করা, এইরকম কিছু মানে আমাদের আয়ত্তের বাহিরে কিছু জিনিস থাকে যেগুলো আর কি ওনাদের আয়ত্তে থাকে। এইভাবে মূলত একটা প্যানেল দেওয়া হয়,
আর এটাই হলো অ্যাডমিনদের কাজ, মডারেটরদের কাজ। আমি সঠিক বলতে পারতেছি না এই জিনিসটা, কিন্তু সোর্স কোড যে ওনাদের কাছে থাকে না, এটার তো একটা সহজ উদাহরণ দিলামই, যে এই সোর্স কোডের দাম কিন্তু কোটি টাকার উপরে, বিলিয়ন বিলিয়ন ডলার ওনারা ইনভেস্ট করে একটা গেম তৈরি করলো, গেমের সোর্স কোড তৈরি করলো। এই সোর্স কোড বাংলাদেশে একজন পার্সনকে দিয়ে দিলে উনি এই সোর্স কোডটা কেন বিলিয়ন ডলার না বিক্রি করে সর্বোচ্চ আমি ধরলাম 1 লক্ষ টাকা বিক্রি করলো, এটা কেন করবে? ওনার কাছে এইটা দেওয়ার কোনো প্রশ্নে আসে না, এবং এটা ওনাদের কাছে ওনারা সেল করার কোনো প্রশ্নে আসে না। তো এই যে এই জিনিসটা হচ্ছে, এটার জন্য কোনো রকম গেমের সোর্স কোড প্রয়োজন নেই, কোনো ইনফরমেশন প্রয়োজন নেই। এইটা একজন C++ ডেভেলপার, এটা হাই টেকনোলজির একটা ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ, এইটা যিনি জানে তিনি কিন্তু এটা তৈরি করতেছে এই গেমটাকে নষ্ট করার জন্য। তো এইটা করার জন্য অবশ্যই বড় লেভেলের একজন ডেভেলপার প্রয়োজন। ওনারাই এই কোডটা প্রতিনিয়ত লিক করতেছে। এখানে মডারেটর বা অ্যাডমিন দায়ী কিনা ওইটা নিয়ে আমি পরে আসতেছি। বাট এখানে যে ইনফরমেশনটুকু দিলাম, দেখো ইনজেক্টেড লেয়ার কিভাবে কাজ করলো। তোমার মোবাইল থেকে কিন্তু ইনফরমেশন নিয়ে এই জিনিসটা সবকিছু চেঞ্জ করলো, গেমের নিয়ম কানুন সবকিছু পরিবর্তন করে দিল। এখন ওইটা তো বুঝালাম যে কিভাবে পরিবর্তন করলো, কেননা গেমের ইনফরমেশনগুলো সর্বপ্রথম আসে তোমার মোবাইলে, তোমার মোবাইলের র্যামে। ওই র্যাম থেকে চুরি করে কোনো একটা ইনজেক্টেড লেয়ার, মানে হলো একটা, মনে করো টুল বা কোনো একটা এপিকে, এরকম একটা এপিকে তোমার এখান থেকে ইনফরমেশনগুলো চুরি করে পরিবর্তন করে। এই ইনফরমেশনগুলো যেখানে আমাদের সাধারণ একটা প্লেয়ার বডি শট মারবে, সেখানে তোমার প্রত্যেকটা শট পড়বে মাথায় গিয়ে। তো এই যে এটা ইনজেক্টেড লেয়ারের কাজ। এবং ২ নাম্বার যে ব্যাপারটা, দেখো আমি যদি একটা উদাহরণ দেই, আমরা কিন্তু অনেকেই ফ্রি ফায়ারের মধ্যে কিল করার পর, এটা আগের কাহিনী, যখন আমরা কিল করতাম, কিল করার পর কিন্তু যে হা হা ইমোটটা আছে, এই ইমোটটা যাতে প্রতি সেকেন্ডে কয়েকবার দেখানো হয়, এই জন্য আমরা অটো ক্লিকার ইউজ করতাম। দেখো গেমের কিন্তু কোনো সিস্টেমই না অটো ক্লিকার ব্যবহার করা, গেমের মধ্যে অটো ক্লিকারের কোনো সিস্টেম নেই, অথচ আমরা একটা এপিকে ডাউনলোড করে বা একটা অ্যাপস ডাউনলোড করে ওইটার মাধ্যমে এই গেমের মধ্যে অটো ক্লিকার ইউজ করতেছি। তাহলে এইভাবেই মূলত এই ইনজেক্টেড প্যানেলটা বা ইনজেক্টেড লেয়ারটা কাজ করে। আচ্ছা, আমি সব কিছু বাদ দিলাম। আমি মনে করলাম যে এই অ্যাডমিন, মডারেটর ওনারা চোর। একেবারে বাংলাদেশের সবচেয়ে বড় চোর হলো ওনারা এই সোর্স কোডটা সেল করলো। এখন ভাই তোমার কাছে আমার প্রশ্ন, এই যে সোর্স কোড সেল করলো, সোর্স কোড সেল করার পর এই সোর্স কোডের মধ্যে বিভিন্ন রকমের জাদু, মানে জাদু বলতে তো কি বুঝতেছো, ওই যে আসমানে উড়বে, তারপরে ওয়াল সেট করে চলে যাবে, তারপরে মাথায় সবগুলো বুলেট পড়বে। এই সিস্টেমটা করার পর এই যে তোমারে যে সোর্স কোডটা দিল, এই সোর্স কোডটা তো আবার ওই গারিনার যে সার্ভার আছে ওই সার্ভারেই ফেলতে হবে। মনে করো সোর্স কোডটা আমি অ্যাডমিনের কাছ থেকে কিনলাম, এই হলো আমার সোর্স কোড। এখন এই সোর্স কোডের মধ্যে আমি বিভিন্ন রকমের যে ইনজেক্ট ফাইল টাইল আছে, আকাশে উড়ার বা এগুলো আছে, এগুলো সিস্টেম করলাম। এখন করার পর গারিনা যেখানে সার্ভারটা রাখছে, ওনাদের যে সার্ভারটা, ওনাদের আগের ফাইলটা সরিয়ে, আগের সোর্স কোড সরিয়ে আপনার মডিফাই করা ফাইলটা তো ফেলতে হবে। তারপর গিয়ে না হয় আপনার যে মডিফাই এটা কাজ করবে আপনার জন্য, তাই না? আমাদের প্রত্যেকের হাতেই তো মোবাইল আছে, এবং প্রত্যেকটা গেমেরই তো সোর্স কোড আমাদের হাতে আছে, কিন্তু ওখান থেকে তো আমরা এটা চাইলে কোডিং চেঞ্জ করে এই গেমটার সব কিছু ম্যানিপুলেশন করতে পারবো না। এই গেমটার সর্বোচ্চ আমরা কিছু ইমেজ, ক্যারেক্টার, ব্যানার, ভিডিও, সাউন্ড এগুলো আমরা পাবো যদি জিপ ফাইল দিয়ে এক্সট্রাক্ট করি, সর্বোচ্চ এতটুকুই পাবো। কিন্তু এখানে যদি আমরা সোর্স কোডটা পাই, মনে করেন একটা গেমের সোর্স কোড পেলাম, এই সোর্স কোডটা তো কোনো একটা সার্ভারে রান করতে হবে, রান করলে না হয় আমার যেই মডিফাই করা ফাইলটা এটা কাজ করবে, তাছাড়া কিভাবে কাজ করবে এটার কোনো লজিক নাই। আমি এই যে অ্যাডমিনের পক্ষে বললাম, মডারেটরের পক্ষে বললাম, এটা ভাই কোনো পক্ষপাতিত্ব না। আমি নিজেও চাই গেমটা ফেয়ার অ্যান্ড ক্লিয়ার হোক, এটা সবার চাওয়া, শুধু আমার না, সবার চাওয়া এটা এইভাবে হোক। কিন্তু যেটা সত্য ওইটা বলতে হবে। শুধু একজনকে ব্লেম করার, ভাই বাংলাদেশের মানুষ কেন এরকম? একজনকে ব্লেম করতে এত পছন্দ কেন করে? এটা থেকে আমরা দূরে থাকি, গেমটা এনজয় করি। ওকে? আমরা এখানে এই ভিডিওটা এন্ড করতেছি। প্রায় হিউজ একটা লং ভিডিও হয়েছে। আসলে সত্যের জবাব দিতে গেলে একটু লং ভিডিও হবেই। ওকে? আল্লাহ হাফেজ গাইস।